বেসিক্যালি আমি অনেকদিন ধরেই ভাবতেছিলাম যে আমার মিডিয়া রিলেটেড ইস্যুসগুলো নিয়ে ভিডিও বানানো উচিত। তো এই বিষয়ে আমারে অনেক সময় অনেকে উৎসাহ দিচ্ছে, বলছে যে ভাই মিডিয়া নিয়ে আসলে ভিডিও করা উচিত। তো আজকে আমি হচ্ছে গিয়ে মনে করলাম যে সময় টিভি নিয়ে আমাদের কথা বলা উচিত। সময় টিভি হচ্ছে গিয়ে প্রতিষ্ঠার পর থেকেই আওয়ামী লীগের প্রোপাগান্ডিস্ট হিসেবে কাজ করছে। সেই গল্পটা ভিন্ন, এইটা অনেক লম্বা স্টোরি। এইটা বলতে গেলে অনেক প্রচুর নাম বলতে হবে, প্রচুর ঘটনা বলতে হবে। আমার মনে হয় আমি 5 আগস্টের পর যে গল্পটা সেটা বলতে চাই, আরো স্পেসিফিকলি লাস্ট কিছুদিনের ঘটনা আজকে আমার মনে হয় যে একটু শেয়ার করা জরুরি হয়ে দাঁড়াইছে। সেটা হচ্ছে যে 5 আগস্টেই বেশ কয়েকজন হচ্ছে গিয়ে এটা দখল করার চেষ্টা করলো, এই নিউজ আসলো। এরপর হাসনাতের একটা ঘটনা আসলো, যেটা ইন্টারন্যাশনাল মিডিয়াতেও আসলো। সেই আলাপগুলো আপনারা সবাই জানেন। এর পরের আলাপগুলোতে আমি চাইতে চাই একটু, সেটা হচ্ছে যে এই মুহূর্তে যদি আপনি সময় টিভি নিয়ে আলোচনা করতে চান তাহলে দুইটা নাম সামনে আসবে। একটা হচ্ছে গিয়ে আহমেদ জুবায়ের, আর একটা হচ্ছে জুবায়ের বাবু। সো দুইটাই জুবায়ের, দুই জুবায়ের মধ্যে হচ্ছে গিয়ে এখন একটা লড়াই চলতেছে সময় টিভি নিয়ে। কিন্তু এরা দুইজন যখন শুরু করে তখন কিন্তু এরা দুইজন শত্রু ছিল না। আহমেদ জুবায়ের এবং জোবায়ের বাবু দুজন কিন্তু একই দলে ছিল। বরঞ্চ আহমেদ জোবায়ের হচ্ছে জোবায়ের বাবুকে নিয়ে আসছিলেন সময় টিভিতে, যাতে সে সময় টিভির উপর নিয়ন্ত্রণ রাখতে পারে। সো যখন তিনি নিয়ে আসলেন তখন আরো কয়েকজন ব্যক্তির আগমন ঘটলো, যেটা থেকে আমরা বুঝলাম যে সময় টিভির এডিটোরিয়াল ক্যাপচার হয়েছে। সেটা কিভাবে বুঝলাম? যে বিএনপি বিট করা সময় টিভির একজন ভিডিও জার্নালিস্ট, যার নাম হচ্ছে রিপন, সেই রিপনকে আনা হলো ক্ষমতায়। ক্ষমতায় বলতে সে একাই 7টা ডিপার্টমেন্টের প্রধান হয়ে বসলেন। বেতন হচ্ছে গিয়ে 1.5 লক্ষ থেকে 2-3 লাখ হয়ে গেল, তার বাড়তি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা এগুলো। আর ইশরাকের ঘনিষ্ঠ জন হিসেবে পরিচিত, যিনি রিসেন্টলি তার প্রেস উইং বা কিছু একটা হয়েছেন, সেই মুক্তা, যিনি জাতীয়তাবাদী প্রচার দল থেকে এখানকার এসে উপদেষ্টা হলেন। এদেরকে নিয়ে আসা হলো জুবায়ের বাবু বা আহমেদ জুবায়েরের পক্ষে, যাতে করে সিটি গ্রুপ খুব একটা এসে খবরদারি করতে না পারে। এর ফলে কি হলো, এখানে একটা শক্ত অবস্থান তৈরি হলো আহমেদ জুবায়েরের। এবং আহমেদ জুবায়ের কি করতে শুরু করলেন, বা তার ছেলের বিরুদ্ধে যে অভিযোগ করতে থাকলো, তারা হচ্ছে গিয়ে অনেকগুলো নিয়োগ দিলেন, যেটা পরে শোনা গেল সংখ্যা 1.5 শতাধিকের উপরে বিভিন্ন পজিশনে নিয়োগ দেওয়া হলো। যারা সিটি গ্রুপের ছিল তাদেরকে আউট করে দেওয়া হলো, এরকম একটা গুঞ্জন উঠতে শুরু করে। এরপর এত বড় নিয়োগে সিটি গ্রুপ হচ্ছে গিয়ে সিদ্ধান্ত নিল যে তারা বেতন পরিশোধ করবে না। সো মূল ঝামেলাটা ওখান থেকে শুরু হয়েছে। বেতন যখন পরিশোধ করবে না বললো, তখন হচ্ছে যেটা হলো যে সিটি গ্রুপের কন্ট্রোলে ছিল ব্যাংক অ্যাকাউন্ট। তো বিজ্ঞাপন টিজ্ঞাপন সবকিছু ওইখানে যখন যাচ্ছে, একটা মাসে আমি লিখছিলাম, আপনাদের মনে আছে কিনা, যে সময় টিভির ইতিহাসে প্রথমবারের মতো বেতন পাইতে এত দেরি হচ্ছে, মানে 8-10 তারিখ হয়ে গেছিল। সেই মাসে সিটি গ্রুপ হচ্ছে গিয়ে বেতন আটকে দেওয়াই বলা যায়, যে তারা বলতেছিল, সিটি গ্রুপের বক্তব্য ছিল যে এই নিয়োগগুলো অবৈধ, তাদের আমরা বেতন দিব না। তখন আহমেদ জুবায়ের কি করলেন, আহমেদ জুবায়ের একটা অ্যাকাউন্ট খুললেন, অ্যাকাউন্ট খুলে বিজ্ঞাপন টিজ্ঞাপনের টাকা সেই অ্যাকাউন্টে নিলেন, নিয়ে সেটা থেকে তার ভাষ্য মতে সেটা তিনি করেছিলেন হচ্ছে গিয়ে সবাইকে বেতন পরিশোধ করার জন্য, এবং এরপর বেতন পরিশোধ করে। এই ঘটনায় ওখানে দুইটা মামলা হয় খুবই ইন্টারেস্টিংলি। একটা মামলা হচ্ছে আহমেদ জুবায়ের করেন, সেটা হচ্ছে সিটি গ্রুপের বিরুদ্ধে, যে সিটি গ্রুপ অর্থ আত্মসাৎ, প্রতারণা, এই ধরনের ঘটনা ঘটাইছে। যেই মামলায় কালকে সমন জারি হয়েছে, এবং আলোচনা হচ্ছে যে সিটি গ্রুপের মালিক সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এবং একই টাইমে সিটি গ্রুপ একটা মামলা করে আহমেদ জুবায়েরের বিরুদ্ধে, যে সেটা হচ্ছে প্রতারণা। সে একটা অ্যাকাউন্ট খুলে সেখানে টাকা আনছে। সো সেই মামলায় হচ্ছে কি আবার আহমেদ জুবায়ের এই মুহূর্তে জেলে। সো এই তো দুই গ্রুপের মারামারি হচ্ছে। এই মাঝখানে কি হয়েছে, তারেক রহমানের বন্ধু পরিচয় দেওয়া জুবায়ের বাবু, উনি সিটি গ্রুপের সঙ্গে মিলে গেছে, এবং সিটি গ্রুপে বললেন ঠিক আছে আমি আপনাদের সঙ্গে আসি। এই ঘটনা, এই আলোচনার ঘটনা যখন ওই যে বেতনের মাসে একজন আরেকজনের বিরুদ্ধে মামলা হচ্ছে পাল্টাপাল্টি, ওই মুহূর্তে জুবায়ের বাবু একদিন লোকজন নিয়ে এসে অফিস ঘেরাও দিলেন। আহমেদ জুবায়েরের 3-4 জনের সে ফায়ার করলেন। এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ ছিল নিউজ 24 থেকে আসা একজন ব্যক্তি ছিলেন। এছাড়া আগে ছাঁটাই হওয়া রুমেলের নাম আছে, যারা বিশাল স্যালারি করে 10 লাখ
3 লাখ 7 লাখ 9 লাখ এইসব স্যালারিতে যারা ছিলেন তাদের ফায়ার করলেন। একইভাবে আবার হচ্ছে জোবায়ের বাবুকেও ফায়ার করা হয়েছে। তো ওই মুহূর্তে পরিস্থিতি খুব বেশি খারাপ হয়ে গেছিল। খারাপ হওয়ার ফলে কি হয়েছে যে ওই দিন চুপচাপ রয়েছে। এরপর আহমেদ জোবায়েরকে অ্যারেস্ট করার পর জোবায়ের বাবু আবারও নিউজ রুমে শক্তভাবে হাজির হন। তিনি এসে ডিক্লার দেন যে তিনি হচ্ছেন গিয়ে সিইও। আর ওই মুহূর্তে আসলে যেহেতু আহমেদ জোবায়ের ছেলে, তার অনুসারীদের আসলে তাকে আটকানোর মতো ওইভাবে ক্ষমতা ছিল না। সো সময় টিভি আবারও নতুন করে আরেক কর্তৃপক্ষের হাতে যায়, সেখানে হেড অফ নিউজ চেঞ্জ হয়, রিপনের মতো বিতর্কিত লোকজন তাদেরকে সরিয়ে দেওয়া হয়। মুক্তার ব্যাপারে সিদ্ধান্ত হয়তো বা নেয়ার সাহস পায় না জুবায়ের বাবু, কারণ হচ্ছে মুক্তা সরাসরি মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাকের লোক, এই কারণে। সো দ্বিতীয় আরেকটা ঘটনা হচ্ছে দ্বিতীয়বার আরেকবার উত্থান ঘটে এবং জোবায়ের বাবু মোটামুটি সময় টিভির পুরোপুরি কন্ট্রোল নেয় এবং বেশ কয়েকদিন ধরে তিনি চালাচ্ছিলেন। কাউকে কাউকে ফায়ার করছেন, যারা হচ্ছে এইচআর অ্যাকাউন্টস আগে যারা ছিল সিটি গ্রুপের তাদের আবার ব্যাক করানো হয়েছে, যাদের ঢাকার বাইরে পাঠায় দেওয়া হয়েছিল তাদের ফেরত আনা হয়েছে। রিপনের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে তিনি ঢাকার বাইরে চলে যাবেন, যদিও রিপন এখনো ঢাকার বাইরে যায় নাই, তাকে দেখা গেছে মুক্তার সাথে মিলে বিএনপির প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে। এর মধ্যে সিটি গ্রুপের বিরুদ্ধে কালকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, যে ঘটনাটা নিয়ে অনেক রাতে 8টা 9টা পর্যন্ত এটা নিয়ে কথা হচ্ছে, কেউ বুঝতে পারতেছিল না হচ্ছে কি হচ্ছে না। সো নতুন করে আবারও সময় টিভি নিয়ে শঙ্কা দেখা দিছে। এই যে মালিকানার দখল পাল্টা দখলের যে ঘটনা ঘটতেছে বা এডিটোরিয়াল ক্যাপচার, এই জায়গাটায় না না মালিক পক্ষরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, না যারা এডিটোরিয়ালে আছে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে মূলত সাধারণ যে সংবাদ কর্মীরা, সাধারণ বলতে মানে যারা রিপোর্টার, নিউজ রুম এডিটর, সাধারণ ভিডিও জার্নালিস্ট, যারা আসলে ক্ষমতার খুব কাছাকাছি না দূরের, তারা আসলে প্রতি মাসে একটা করে নতুন করে তাদের সংখ্যা তৈরি হচ্ছে, কিছু লোকের নিয়োগ হচ্ছে, কিছু লোক আতঙ্কে থাকতেছে তাদের হচ্ছে গিয়ে নিয়োগ বাতিল হয়ে যাবে কিনা, হুট করে ভয়ে থাকতেছে যে তাদের বেতনের কি সংকট তৈরি হবে কিনা। এই মুহূর্তে যদি দুই মালিক কি জেলে যাওয়া লাগে একই ঘটনায় প্রতারণা, দুইজনের বিরুদ্ধেই প্রতারণার অভিযোগ, মানে একজনের বিরুদ্ধে হচ্ছে গিয়ে নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলার, আরেকজনের বিরুদ্ধে টাকা আত্মসাতের। সো দুইজনই যদি এই মুহূর্তে তাদের নিজেদের ফায়দার জন্য এই মারামারি করে জেলে যায় কিংবা একটা বড় ঝামেলায় জড়ায় যায়, আলটিমেটলি সময় টিভির যে সাধারণ কর্মী তারাই বিপদে পড়বে। এর বাইরে অনেক ঘটনা শুনতেছেন, অনেক ঘটনা শুনবেন, এগুলো আসলে চলতে থাকবে। আমার কাছে মনে হচ্ছে যে এই সমস্যাটা আসলে আসলে কে হস্তক্ষেপ করবে, একটা বেসরকারি প্রতিষ্ঠান, তার উপর গণমাধ্যম, এইটা হচ্ছে তাদের নিজেদেরই সমাধান করতে হবে, নিজেদেরই বসে সমাধান করতে হবে। বারবার করে মানে এক প্রকার এডিটোরিয়াল ক্যাপচার, মালিকানা ক্যাপচার, এইগুলা করে আসলে সময় টিভির ভাগ্য বদল হবে বলে আমার কাছে মনে হয় না। ধন্যবাদ সবাইকে।